and this is little unpleasant, but kindly permit me. What the entire controversy started, as I said in my beginning, because of these rank jumpers. The petition was only in respect of them that after expiry of panel, you have appointed people. They were a small group of people. They have to go out, no difficulty. During the hearing of that, Lord Justice Gangopadhyay ordered CBI inquiry without any basis, without any prayer. Lord, your lordships have seen on record Justice Gangopadhyay's interview in which he speaks. Now we have the data, we can't go. No, not data. It is important that Lord learned judge gives an interview while hearing the matter, then joins politics. Lord, the entire inquiry is tainted. That's all. May I make a submission, Lordship? I don't think your lordship I'm appearing for not hear this because it is unpalatable to the judiciary. Why should I say? We've heard you, Mr. Dave. We've heard you on that. We are not going by that. What we are going by the evidence. No, Mr. Dave, that's unacceptable remark. I'm sorry. No, Mr. Dave. No, Mr. Dave. I'm sorry. No, Mr. Dave. We will not accept that. Great disservice to the... No, Mr. Dave. The proceedings have gone on absolutely dispassionately. We're going into the evidence. We are not going into any political issue. We have not allowed anybody to raise that. How India entered is an important... That's fine. But law in India, Mr. Dave, with your experience, you also know the law in India, settled by Puranmal's case, is even evidence collected illegally is admissible in evidence. Not on that. That's all. That's all, Mr. Saying that... That's all, Mr. Dave. No, Mr. We have understood the argument. Next. Your Lordship, I appear for Group D employees. Group D employees, Your Lordships. তো বন্ধুরা হয়তো আপনারা কোর্টের বর্তমান পরিস্থিতি জানেন, এসসি সার্ভিসের চাকরি বাতিল যেটা রায় বর্তমানে এখন স্থগিত রেখেছে, রিজার্ভে রেখেছে। তো কবে এখন রায় দেবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। সেই 26-এর চাকরি বাতিল মামলার শুনানি পর্ব প্রায় শেষ, ঠিক আছে। তো গত সোমবার কিন্তু সিবিআই এবং রাজ্য এবং কমিশন কেউই কিন্তু নতুন তথ্য কিন্তু পেশ করতে পারেনি। তো বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট কী জানালো সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। এবং প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়ে কিন্তু অনেক কিছু বলেছিলেন। তো কি তথ্য উঠে আসছে বর্তমানে, কি বলেছিলেন সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এবং প্রাক্তন জাস্টিসের ব্যাপারে কি এমন বলেছিলেন যে সিজিআই অনেকটা গর্জে উঠেছিলেন কোর্টরুমে। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো রাজ্যের 26-এর চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। সোমবার মামলা শুনানি পর্ব শেষ। তো আগে এই কথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও কিন্তু প্রশ্ন প্রধান বিচারপতির। সোমবার এই মামলা বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট, তবে কারো বক্তব্যের নতুন কিছু তথ্য কিন্তু কোনো রকম উঠে আসলো না। সিবিআই জানালো তারা চাইছে 26-এর চাকরি বাতিলের রায় বহাল থাকুক। এবং স্কুল সার্ভিস কমিশন জানালো যে র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। সরকার পক্ষ থেকে জানালো যে এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। গত সোমবার দুপুর 2টায় শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে শুনানি চলে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি। সিবিআই সোমবার জানায় এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে তারা। 26-এর চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কে সমর্থন করছে তদন্তকারী সংস্থা। সিবিআই এর আইনজীবী বললেন নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। এই মামলায় অন্যতম সমস্যা হলো যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে সমস্যা। কতজন যোগ্য এবং কতজন অযোগ্য বাছাই করা হয়েছে তা নিয়েও এসএসসিকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে কমিশনের আইনজীবী জানান র্যাঙ্ক জাম এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে, কিন্তু ওএমআর সিট কারচুপির তথ্য কমিশনের কাছে নেই। সে কথা শুনে প্রধান বিচারপতি খান্না বলেন সমস্যা তো এখানেই, পঙ্কজ বনশালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলে দেখেননি, আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য। কিন্তু সিবিআই তথ্য গ্রহণ করলে বলতে হবে বনশালের তথ্য আসল। উল্টো দিকে অন্য পক্ষ বলছেন যে তাদের নম্বর আসল, বনশালের তথ্য সঠিক নয়। প্রধান বিচারপতি জানান সমস্যা হলো আসল ওএমআর সিট নেই। সেই ক্ষেত্রে কোনো ওএমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। এ বিষয়ে তিনি বলেন এসএসসি না কি পঙ্কজ বনশালের সংস্থার কাছে তথ্য রয়েছে, অনেক সন্দেহ রয়েছে। পঙ্কজ বনশালের সংস্থা থেকে পাওয়া তথ্য নিয়ে সন্দেহ আছে। আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এই অবস্থায় আমরা কি করতে পারি? তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য চাকরিজীবীদের আইনজীবী অভিষেক মনু সিংভি সোমবার শীর্ষ আদালতে জানান যোগ্য এবং অযোগ্য বাছাই করা সম্ভব।
মামলার একটি পর্যায়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তোলেন। তার বক্তব্য, সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ভিত্তি নেই। মামলা চলাকালীন তার সাক্ষাৎকার এবং চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদানের প্রশ্ন তোলেন ওই আইনজীবী। তবে ওই আইনজীবীকে ওই সময়ে বিরত করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি খান্না বলেন, আমি দুঃখিত, এই বক্তব্য গ্রহণ করতে পারবো না, তথ্যের উপর ভিত্তি করে সওয়াল করুন। ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয়ে নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি। আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথাও মনে করিয়ে দেন তিনি। তো ওই আইনজীবী বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইনি যখন জজ ছিলেন তখন যে রায় দিয়েছিলেন, তো প্রেয়ারে কিন্তু সিবিআই তদন্তের কোথাও ছিল না। যেহেতু প্রেয়ারে ছিল না, তবে কীভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু কিছুদিন পর পলিটিক্সে যোগদান করেছেন। রাজনীতিতে যোগদান করার পর হয়তো ওনার মোটিভ ক্লিয়ার হয়ে গেছে, তিনি রাজনীতিতে যোগদান করায় এই তদন্ত দিয়েছেন এবং প্যানেল বাতিল করতে চান তিনি। তো সাথে সাথে কিন্তু সিজিআই গর্জে ওঠেন যে এই কথা আপনি বলতে পারেন না, রাজনীতি করলে অন্য জায়গায় করুন, এখানে কোনো রাজনীতির জায়গা না, এখানে কোনো রকম রাজনীতির কথা শোনা হবে না। তখন বলল যে আইনজীবী বলছে যে মাই লর্ড, তখন হয়তো আমিও জানি যে এটা বললে আইন বিচার ব্যবস্থার উপর প্রশ্ন উঠে যাচ্ছে, তাই এলাও আপনি করছেন না। তারপর সিজিআই আরও বললেন যে আপনি যান, এ নিয়ে আর কোনো কথা নয়। তিনি আরও বললেন যে যদি প্রেয়ারে নাও থাকে, যদি দুর্নীতি হয় তবে অবশ্যই করা যেতে পারে, অতএব তিনি কোনো ভুল স্টেপ নেননি। এর আগে গত 27শে জানুয়ারি এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সে বিষয়ে গত শুনানিতে জানতে চান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্না। নতুন করে পরীক্ষা নেওয়াটা কতটা কঠিন তাও জানতে চান তিনি। তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান, অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতি এজলাসে জানান বিকাশ রঞ্জন স্যার। নিয়োগের পুরো প্যানেলে বাতিল করার জন্য গত শুনানিতে সওয়াল করেন বিকাশ রঞ্জন স্যার। গত 22শে এপ্রিল স্কুল সার্ভিস কমিশন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় প্রায় 25,753 জনের। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেন কয়েকশো চাকরিহারা। গত 7ই মে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বেঞ্চ চাকরি বাতিল মামলা অন্তর্বর্তী স্থগিত দেয়। এক্ষেত্রে সেই সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল, যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা হয়েছেটা কি, চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না, তো সেরকম একটা পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে, যে চোরের মায়ের বড় বড় গলা বর্তমানে এখন, যে চোর কিন্তু চুরি করেছে কিন্তু স্বীকার ওরা করছে না, এই হচ্ছে ব্যাপার। তো এতটা যে দুর্নীতি হয়েছে প্যানেলে, তো সেটা কিন্তু ওরা স্বীকার করছে না। ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে একটা মেন পয়েন্ট। মানে স্বীকার যদি করতো তাহলে কিন্তু বড় বড় নেতামন্ত্রী কিন্তু এখানে ফেসে যেত। যদিও বড় বড় নেতামন্ত্রী ফেসে গেছে অলরেডি। যে লোক যে এই দুর্নীতিতে যুক্ত, যে এই দুর্নীতি করাচ্ছে, তো তাকে ধরতে হবে, মেন যে লোক রয়েছে। আমার মতে যে যদি বাই চান্স প্যানেল বাতিল হয়, বাতিল যদি হয় তো অবশ্যই বাতিল করা উচিত। এখানে প্রচুর দুর্নীতি হয়েছে, তো বাতিল হলে অবশ্যই একটা ডিসিশন নেওয়া উচিত কোর্টের, যে যারা দুর্নীতি করেছে এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত অবশ্যই মেন যারা লোক রয়েছে অবশ্যই কিন্তু তাদের ধরপাকড় করতে হবে এবং তাদের অবশ্যই শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে যেন এরকম দুর্নীতি করে চাকরি কাউকে না দেয় এবং কেউ যেন দুর্নীতি করে চাকরি না পায়। তো অবশ্যই বন্ধুরা এটা কিন্তু ডিসিশন কোর্টকে নিতেই হবে। তো প্যানেল বাতিল করবে, যোগ্য সবাই বাতিল, অযোগ্য সবাই বাতিল, তো এটা কিন্তু বন্ধুরা হতে পারে না। কারণ প্যানেল বাতিল যেহেতু করছে, অবশ্যই যারা প্যানেল বাতিলের যারা কারণ অবশ্যই তাদের ধরতে হবে এবং ধরে তাদের শাস্তি দিতে হবে এবং তাদের অবশ্যই জেলে ভরতে হবে, নাহলে কিন্তু এইরকম বিচার ব্যবস্থা কিন্তু হয় না। কারণ যোগ্য প্রার্থী যারা রয়েছেন তারা কেন বঞ্চিত হবেন, তারা কেন চাকরি হারাবেন? তো প্যানেলে দুর্নীতি হয়েছে ঠিকই, সবাই তো অযোগ্য প্রার্থী না, অবশ্যই যোগ্য প্রার্থী রয়েছে। কারণ অনেকেই ভালো পরীক্ষা দিয়েছে, অনেকে ভালো পরীক্ষা দিয়ে কিন্তু চাকরি পেয়েছে, ঠিক আছে, কেন তারা চাকরি হারা হবে? তো অবশ্যই যদি চাকরি হারা হতে হয় তবে অবশ্যই কোর্টকে ডিসিশন নিতে হবে যেন সঠিক একটা বিচার করার, যে যারা দুর্নীতি করেছে এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত অবশ্যই সবাইকে ধরে জেলে ভরতে হবে। কারণ